দীঘার যতই হন্টেড স্টোরি আমাদের কাছে আসুক, দীঘা আমরা যাবই, বারবার যাব। কারণ আমাদের বাঙালিদের দীঘা হচ্ছে একটা আবেগ। আমি মনে করি আমার সেকেন্ড হোম হচ্ছে দীঘা। সত্যি কথা বলতে আমার সেরকমভাবে খুব একটা এদিকে ওইদিকে যেতে ইচ্ছা করে না। একটু ফাঁকতাল পেলে অথবা কাজের জন্য দীঘাতে ডাক আসলে আমি ছুটে চলে যাই। আজকে কেন আমি দীঘার কথা বলছি বলো তো? দীঘার আজকে দুটো ঘটনা আছে। একটি ঘটনা আমার এক বোন পাঠায়, আর আরেকটি ঘটনা এক ভাই পাঠায়। তো আজকে সবাইকে বলবো চুপচাপ শান্ত হয়ে ঠান্ডা মাথায় ঘটনাটা শোনো। অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেকটা নলেজ বাড়বে। হ্যাঁ, আমি জানি তোমাদের নলেজ আছে, তবুও এইসব বিষয় নিয়ে যেহেতু কাজকর্ম করি, তো এখান থেকে বলতে পারি অনেক কিছু তোমরা জানতে শিখতে পারবে। তো চলো আজকে সোজা আমরা ঘটনার দিকে যাই। সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, ভালোবেসে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো, এই ঘটনাটা আমার এক বোনের সাথে, আর ভাই মানে বোনের হাজবেন্ড, বোন আর বোনের ছেলে, তিনজনে তারা দীঘা দীঘা ঘুরতে যায়। রিসেন্ট, কিন্তু 2-4 বছর আগের না, রিসেন্ট ঘটনা বলছি। আমরা আগে দেখতাম যখনই স্কুলে ছুটি পড়তো দীঘায় প্রচণ্ড পরিমাণে লোক, সেই উত্তাল সমুদ্রের মতো জনজোয়ার আমরা দেখেছি দীঘাতে, প্রত্যেককেই দেখেছি যারা আমরা দীঘা গেছি। তো বোন বলে, দিদি আমাদের হট করে না ভালো লাগছে না, বাড়িতে কোনো জায়গায় যাই না, অনেক দিন ধরে বাড়িতে রয়েছি। হট করে তোমার ভাই বলল যে চলো দীঘা থেকে ঘুরে আসি। হট করে বললো, আর হট করে আমরা বেরিয়ে গেলাম দীঘা। বলছে দীঘায় যাবার মানে কোনো আমাদের ধারণা ছিল না যে আমরা দীঘা যাব, বা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। আমরা দীঘা যাই, আমরা বাস ধরি সকালবেলা, দীঘা রাতের বাস ধরে তোমার ধর্মতলা দিয়ে, মানে এসপ্ল্যানেড থেকে রাতের বাস ধরে সকালবেলা দীঘাকে পৌঁছই। বলছি দিদি ভাই, দীঘাতে যখন গেলাম মোটামুটি যেই হোটেলে যাচ্ছি সব হোটেলে বলছে যে ফুল বুকিং, রুম নেই, প্রত্যেকটা হোটেল রুম নেই। তো তখন তোমার ভাই বলছে যে ইস, হট করে চলে আসলাম, বুক টুক করে আসলাম না কিছু, এখন তো মানে এরকম হয়ে গেছে, বুকিং করে যাওয়াটাই বেটার আমার মনে হয়। আর গিয়ে ঘর পাওয়াটা না মানে প্রচুর, এখন বললাম তোমাদের মানে প্রচণ্ড রেট বেড়ে গেছে, দীঘার হোটেলগুলো খাবার এক্সপেন্সিভ হয়ে গেছে। একটা ভিডিও আমি দীঘাতে বসে করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, ফেসবুকে দিয়েছিলাম, দেবো, ওইটা শুনো তাহলে বুঝতে পারবে। যাই হোক, বোন বলছে দিদি আমরা একটা নিউ দীঘায় একটা হোটেলে যাই। যখন আমরা গেলাম তখন আমরা জিজ্ঞেস করলাম যে এরকম রুম আছে, কেন আমরা সত্যি কথা বলতে রুম পাচ্ছি না। তো সবাই না দেখলাম রিসেপশনে প্রচণ্ড ভিড়, মানে লোকজন সবাই ঢুকেছে ওই সময়, আমাদেরই মনে হয় লেট হয়ে গেছে খুঁজতে খুঁজতে। তো দেখলাম অনেকে ল্যাগেজ ট্যাগেজ নিয়ে হোটেলের নিচেটা রিসেপশনে ওখানে সব বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে করে এসছে। তো হট করে একটি ছেলে সিঁড়ি দিয়ে নামছিল, রিসেপশনের পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল। ছেলেটা বলল, এই উপরে 201 নম্বর রুমটা খুলে দে তো, দেখ ওনারা থাকবে কিনা। প্রথমে কিন্তু বোনকে বলেছে রুম নেই, পুরো রুম ফুল বুকিং, আমাদের রুম নেই হোটেলে বলেছে। তারপরেই যখন ছেলেটা উপর থেকে নামছে রিসেপশনের লোকটা বলেছে, কিন্তু রিসেপশনের পাশেই একটা ছেলে হোটেলেরই দাঁড়িয়েছিল, সেই ছেলেটা ও সিঁড়ি দিয়ে নামছে, ওকে বললো 201 নম্বর রুমটা খুলে দে। এবার বোনের হাজবেন্ড উপরে দেখতে যায়, বাবুকে বললো তুই দাঁড়া, মালপত্রগুলো নিয়ে আমরা দেখে আসি। বোন বলছে দিদি যখন উপরে দেখতে গেলাম না, তোমাকে কি বলবো, মানে তুমি বিশ্বাস করবে না, পুরো না মানে হোটেলের ইনভায়রনমেন্টটা না অন্যরকম, মানে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। আর আমাকে বলে বোঝাতে হবে না বোন, আমি কারণ জানি এগুলো, যেখানে কোনো রকম খারাপ জিনিস থাকে আমার না মুখ দিয়ে বেরিয়ে আসে, আমি তো জানি। ওই হোটেলগুলো মানে সারি সারি লম্বা লম্বা দাঁড়িয়ে রয়েছে, সুন্দর সুন্দর লাক্সারিয়াস সব হোটেল,
ওর মাঝখানে একটা হোটেল, কেউ দেখলে বুঝবেও না, কিন্তু আমরা তো কাজ করি, আমাদের মধ্যে তো একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আমি দেখে বলে দেবো এই হোটেলটা, এই রুমটা বা এই দোতলা, তিনতলা, চারতলা, যেখানে হোক এই ফ্লোরটা খারাপ। কারণ একটা পুরো হোটেল খারাপ হয় না, ঠিক আছে? হোটেলে রুম খারাপ হতে পারে, একটা দুটো রুম নিষিদ্ধ হয়ে যায়। ওকে, তো বোন বলছে দিদি, এবার আমাকে যেহেতু ঘর পাওয়া যাচ্ছে না, তো তোমার ভাই বারবার করে বলছে যে তোমার পছন্দ হয়েছে? আমি বললাম না, পরিষ্কার বললাম না, ছেলেকে নিয়ে থাকবো বাবা, তারপর কি হবে না হবে। আমি বলেছি না। এবার তোমার ভাই রীতিমতো আমার উপর পুরো একদম চেপে বসলো। হ্যাঁ, রুম পাচ্ছি না, হট করে এরকম চলে এসছি, একটা রুম নেই, কিছু নেই। তুমি এখন বলছো একটা রুম পাওয়া গেছে, এই রুমে বলছো তুমি যে থাকবে না, তোমার পছন্দ না, তাহলে একটা কাজ করো, সমুদ্রে স্নান টান করে চলো বাড়ি চলো। মানে ভাই তখন রেগে গেছে। এবার সত্যি কথা, গরমের মধ্যে কোথায় কোথায় ঘুরবে হট করে, ওটা তো সম্ভব হয় না না। তো তখন বোন চুপচাপ ছিল, কিছু বলেনি। বোন বলছে দিদি ওখান থেকে কোনো রকমে বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমরা অন্য একটা রুম নিই, ওই নিউ দীঘাতেই অন্য একটা হোটেল আমরা নিই। পাই, সেই হোটেলটা যখন উঠলাম তখন তোমার ভাই আমাকে নিজে থেকে বলছে যে ওই হোটেলের রুমটা নাওনি, ভালো হয়েছে জানো। তখন বোন গা হাত পা ধুয়ে টুয়ে এসে বলছে কেন, তুমি তো খুব গরম দেখিয়ে চিল্লাচ্ছিলে। বলছে না, ওই হোটেলের রুমটা আমার মনে হয় ভালো হতো না নিলে, কিরকম একটা লাগছিল। তখন বোন বলছে ওই জন্যই তো আমি না বললাম, আমি তো তোমার সাথে গরমে ঘুরছি ছেলেটাকে নিয়ে, আমি তো রুম পেলে একটা রুম, আর বাজেটের মধ্যে রুমটা ছিল, বাজেটের মধ্যে, মানে ওরা রুম রেট এক বলেছে, বোনরা এক বলেছে, তো ওরা মানে একদম ফিক্সড করে দিয়েছে, পছন্দ হয়ে গেছে। মানে শুধু রিসেপশনে অলরেডি লোক ছিল, লেখালেখি হচ্ছিল বলে সময় পেয়েছে ওরা, কি মন গেছে বলছে যে না নেবো না। আর বোন এটাও বলেছে দিদি ভাই, তুমি যে বলো না যারা বুঝতে পারে না, এর আগে আমি তোমাদের অনেকবার দীঘা পুরীর ঘটনা নিয়ে হোটেলের বলেছিলাম, অনেকে বলেছিল দিদি কি করে বাঁচবো বা উপায় কি। তো দেখো, প্রথম কথা হচ্ছে আমি বলেছিলাম যে ছোট্ট দেখবে পকেট গীতা পাওয়া যায়, ঠিক আছে, ছোট রামায়ণ পাওয়া যায়, ছোট ছোট হনুমানজির আমাদের মানে ফটো পাওয়া যায়, এইগুলো না তোমরা সঙ্গে ক্যারি করতে পারো। বা হনুমান চাল্লিশা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। হয়তো তুমি কোথাও গেলে তোমার সাথে যদি থাকে না, হয়তো তুমি আভাস পাবে, হয়তো তুমি বুঝতে পারবে, কিন্তু তোমাকে কোনোভাবে হাবি করতে পারবে না, কোনো ক্ষতি তোমার করতে পারবে না। এগুলো আমরা সঙ্গে রাখতে পারি। দেখো আমাদের পার্সে, আমাদের ল্যাগেজে তো অনেক জামা কাপড় থাকে, পার্সে টাকা পয়সা, লিপস্টিক, আমাদের সাজা গোজার এটা ওটা থাকে। একটা যদি ছোট্ট গীতা বা ফটো রেখে দিই বা হনুমান চালিসা, তাতে কি যায় আসে, তাই না? সুন্দর করে একটা ছোট্ট বক্সের মধ্যে বা একটা ব্যাগ, ছোট করে ব্যাগ নিয়ে ওর মধ্যে রেখে দিলে কোনো তো অসুবিধা নেই। তো বোন কিন্তু ক্যারি করেছিল, বোন ক্যারি করেছিল, বোনের কাছে গীতা ছিল, পকেট গীতা, আর হনুমানজির একটা ছোট ফটোও ছিল, বোন কিন্তু বলেছে। যাই হোক, প্রথম এইটা হচ্ছে বোনের ঘটনা বললাম। বোনের আরেকটি ঘটনা আছে। বোনের ঘটনাটা আমি, যে ঘটনাটা বড়, তার মাকে নিয়ে, তার মায়ের মৃত্যুর পর একটি ঘটনা, সেটা আমি তোমাদের অন্য একদিন শোনাবো, কারণ অনেকের ঘটনা আসে তো এবার রাগারাগির ব্যাপার হয়ে যায় একটা, বুঝেছো তো। তো এবার যে ভাইয়ের ঘটনাটা বলবো, ঘটনাটা শোনো। ভাই বলে দিদি, আমরা 2021 সালে আমরা মানে ওই যখন তোমার করোনাটা শেষ হয়, করোনার পিরিয়ড যখন শেষ হলো, অনেক দিন তো মানুষ ঘরে বসা, কোনো জায়গায় বেরোতে পারছে না, আত্মীয় স্বজন কারোর বাড়ি যেতে পারছে না, মানে একটা বিধি খিচ্ছিরি ব্যাপার। ভাই বলছে দিদি, করোনার পিরিয়ডটা যখন উঠলো, তখন আমরা বাড়ি থেকে প্রায় 13 জন মানে আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি থেকে দুটো ফ্যামিলি মিলিয়ে আমরা টোটাল 13 জন হয়েছিলাম, আমার ছোট ছেলেটাকে নিয়ে, 4.5 বছরের। আমরা দীঘা চলে যাই। তখন দীঘার হোটেলে মোটামুটি লোকজন বলতো ওই সময়টা অত যাচ্ছে না, খুব কম সংখ্যক লোক। আমরা যাই, গিয়ে আমরা একটা ভালো বড় হোটেলে ঢুকি, কারণ আমরা জানি একটা করোনার সময় এতটা লং টাইম বন্ধ ছিল। এবার ছোটো ছাটা হোটেলগুলো গেলে কি হয়তো হাইজেনিক মেনটেন হয়নি, কেন বেশি দিন তো হয়নি,
সবে করোনাটা উঠেছে, 5-6 দিনের মাথায় ওরা চলে গেছে। তাহলে আমাদের খেপ 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 করে উঠছিল আর নামছিল। হ্যাঁ, লকডাউন হচ্ছিল, আবার লকডাউন উঠে যাচ্ছিল। তো তখন ডিক্লিয়ার হয়ে গেছে যখন, বেশি দিন সময় না নিয়ে চলে যায়। বলছে অদ্ভুতভাবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে ছোট বাচ্চা আছে 4.5 বছরের। তো বাচ্চা নিয়ে বেকার আমি ছোট ছাটা হোটেলে গেলে হয়তো হাইজেনিক মেনটেন হবে না, বড় হোটেলে যাই। ওগুলো তো মোটামুটি এখন প্রস্তুত হয়ে গেছে ভাড়া দেওয়ার জন্য। তা গিয়ে বললাম আপনাদের রুম অ্যাভেলেবেল? বললো হ্যাঁ। তো আমি বললাম যে রুম দেখাবেন? বললো হ্যাঁ অবশ্যই দেখাবো, স্যার আসুন। তো ম্যানেজারই মনে হয়, ড্রেস পোশাক দেখে তো ম্যানেজারই মনে হলো, তখন লোকজন নেই। তো রিসেপশনে আর কোনো ছেলে টেলে ছিল না, তখন তো সবে সবে খুলেছে না, ওই সময় তো অতটা টানা ছুটি কিভাবে, ছেলেদের সব বাড়ি ছুটি ছুটি দিয়ে দিয়েছে করোনার সময়। তো একজন ছিল আর একটা বয়স্ক, মানে বয়স্ক বলতে আধা বয়স্ক ছেলে ছিল। তো ম্যানেজারই মনে হয় এই দাদাভাই যিনি ঘটনাটা বলেন দাদাভাইকে নিয়ে যায়। 2nd ফ্লোরে লিফট আছে, 2nd ফ্লোরে একটা রুম দেখায়। দাদাভাই পাশাপাশি 2টো রুম দেখে পছন্দ হয়, নিয়ে নেয়। দাদাভাই বলছেন আমরা রুমে ঢুকে যাই, কোনো অসুবিধা হয়নি, আমরা খুব আনন্দ করি সারাটা দিন হোটেলে। আমরা রেস্টুরেন্টে ফোন করে করে খাবার অর্ডার করি, খাবার খাই। তারপরে আমরা সি বিচেও যাই, গিয়ে আমার শালা আমার শ্বশুর মশাই স্নান করে, আর কেউ করিনি, স্নান করে, আমরা ছাতা নিয়ে বসি, বেশ ভালো একটা সুন্দর মুহূর্ত আমরা কাটাই। সন্ধ্যার পর মোটামুটি সবার শরীর খারাপ, সন্ধ্যার পর সবার শরীর খারাপ, না কারোর মাথা ভার, কারোর শরীর ভার, কারোর পেটে ব্যথা করছে, মানে সবার একরকম প্রবলেম রয়েছে। তো দাদাভাইয়েরও শরীরটা খুব একটা ভালো লাগছিল না। দাদাভাই তখন বলল যে আমারও শরীরটা ভালো লাগছে না, আরও একটা দিন থাকতে হবে, একদিনের বুক করলে ভালো হতো, কালকে বেরিয়ে যেতাম, ভালোও লাগছে না। সবার শরীর খারাপ হলে পারে কারোর ঘুরতে গিয়ে থাকতে ইচ্ছা করে, কখনো ইচ্ছা করে না। যাই হোক, রাতের বেলা সবাই মোটামুটি কেউ খেতে চায় না, কেন ওই খাওয়া দাওয়া করেছে, স্নান টান করে এসে পেট ভর্তি করে সবাই খেয়েছে। এবার বিকালবেলা আর বেরোয়নি, খাবারও সেরকমভাবে তো হজম হয়নি, সবারই পেট ভার হয়ে রয়েছে, মাথা ভার হয়ে রয়েছে, ব্যথা করছে মাথা। তো রাতের বেলা মোটামুটি ওই অল্প একটু বাচ্চাটাকে খাওয়ায়, আর কিছুটা ছিল রুটি আর কোনো সবজি টবজি, এরকম কিছু অল্প খাবার ওই একটু একটু করে সবাই খেয়ে নেয়। এইবার বলছে রাতের বেলা যে ঘটনাটা আসলে আসি, যখন মোটামুটি 12টা বাজে, সবাই আমরা শুয়ে পড়েছি, আমরা শরীর টরীর ভালো লাগছে না, আমরা সবাই শুয়ে পড়েছি। রাত তখন আনুমানিক 12টা বেজে গেছে। দাদাভাই বলছেন মনে হলো যেন আমরা যে 2nd ফ্লোরে রয়েছি ওখানে কিন্তু কোনো রকম আদার্স কোনো পর্যটক কিন্তু নেই, ওখানে শুধু আমরা 2 ফ্যামিলি 13 জন আছি, মানে আমার 4.5 বছরের ছেলেটাকে নিয়ে। 2nd ফ্লোরে, মানে রাত্রেবেলাও আমি যখন বেরিয়েছিলাম, খাবার বাসনগুলো ওরা তো বলে হোটেলের রুম থেকে বের করে আপনার রুমের সামনে দরজার পাশে রেখে দেবেন। যখন রাত্রে আমি বের হই তখনও কিন্তু আমি দেখেছি করিডরটা পুরো ফাঁকা, একটা মানুষ নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। প্রত্যেকটা গেটের মধ্যে বাইরে দিয়ে লক করা, প্রত্যেকটা দরজায় রুমের কেউ নেই। কিন্তু রাত আনুমানিক যখন 12টা বেজে গেছে তখন মনে হচ্ছে যে আমাদের পাশে তো সিঁড়ি, হয়তো আমাদের অপর সাইডে রুমে হয়তো টিভি চলছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ ওই রাতের বেলা ওই সময় টিভি দেখবে না, 12টার সময় টিভি দেখলে সন্ধেবেলা দেখবে। আমার শ্বশুরমশাই একটু নিউজ টিউজ শোনে। তো দাদাভাই বলছে আমি রাত্রেবেলা টিভি জোরে, মানে লাউড স্পিকারে টিভি চলছে। আমি বললাম এত রাতের বেলা এত জোরে টিভি চললে ঘুমাবো কী করে? এবার সবাই কিন্তু রুমের মধ্যে ঘুমাচ্ছে, ওইদিকে পাশের রুমে শ্বশুর বাড়ির লোক, আর এইদিকে হচ্ছে দাদাভাইয়ের পরিবার, সবাই ঘুমাচ্ছে, ডবল ডবল বেড আছে। দাদাভাই বলছেন আমি রিসেপশনে ফোন করলাম, রিসেপশনে ফোন বাজলো, 2বার করি আর ধরিনি কেউ। বুঝতে পারলাম কি আর ফোন রিসিভ করবে, এমনিতে ছেলেপুলে কম, করোনা সবে সবে উঠেছে,
আর এমনিতে এত রাত হয়েছে, হয়তো তারাও ঘুমাচ্ছে, হয়তো কে আর তুলবে। দাদাভাই কিন্তু চুপচাপ শুয়ে পড়ে। দাদাভাই শুয়ে রয়েছে, কিন্তু ওই কানের মধ্যে টিভির সাউন্ডটা দাদাভাইকে যেন বারবার বিরক্ত বোধ করছে। দেখবে একটা শব্দ তুমি সেটাকে নেগলেন্সি করার চেষ্টা করছো, আর সেই শব্দটা বারবার বারবার তোমার কানের কাছে যদি বেজেই যায়, তোমার দেখবে আরও না মানে বিচ্ছিরি লাগবে, একটা অদ্ভুত ফিল হয়। তো সেরকমই হচ্ছে। হঠাৎ করে তখন মানে ওই সময় কি বলবো, দাদাভাই না ওঠে, সবাই ঘুমাচ্ছে, দাদাভাই উঠে হোটেলের থেকে বাইরে বেরোয়, সেকেন্ড ফ্লোরে করিডরে দাঁড়িয়ে আছে। আনুমানিক রাত তখন 1টা বাজে, 1টা ছুঁই ছুঁই ঘড়ির কাঁটা, দাঁড়িয়ে রয়েছে। দাদাভাই দেখছে বাইরে একদম যে করিডর, সিঁড়ি থেকে উঠে সামনেই দাদাভাইয়ের রুম, তারপর পরেই হচ্ছে দাদাভাইয়ের যে শালাবাবু, শ্বশুর মশাই, শাশুড়ি মা আছে ওনাদের রুম, তারপরে করিডর চলে গেছে, দুদিকে এরম এরম করে রুম রয়েছে। একদম মনে হচ্ছে কোণার শেষের ওই রুমটা, মনে হচ্ছে ওইখান থেকে টিভির আওয়াজটা আসছে। আর দাদাভাই যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দাদাভাইয়ের মনে কিন্তু কোনো রকম কোনো ধারণা আসেনি, অন্য কিছুই না। দাদাভাই যখন হাঁটতে 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 এগিয়ে যাচ্ছে, দাদাভাই লক্ষ্য করে ওই কোণার যে রুমটা রয়েছে, সম্ভবত রুম নাম্বার ছিল 315 কি 317, ওই কোণের রুমটা দরজাটা এতটা খোলা। করিডরটা যখন মানুষ এমনিতেই নেই, দাদাভাই দুটো ফ্যামিলি রয়েছে উপরে দুটো রুমে, করিডরে কিন্তু ওই দাদাভাইদের রুম থেকে বেরোতেই ওই উপরেই একটা লাইট জ্বলছে সিলিংয়ে, ইয়েলো কালারের একটা সিলিংয়ে সেট করা একটা লাইট গোল। এমনিতে কিন্তু পুরো করিডরটা অন্ধকার, ওইদিকে তো যাওয়ার কোনো প্রশ্ন নেই, ওইদিকে লোকও নেই, ওইদিকে লাইটগুলো জ্বালায়নি, লাইট আছে। তো দাদাভাই যখন এগিয়ে এগিয়ে যাচ্ছে, দাদাভাই লক্ষ্য করে টিভি চললে একটা আলো দেখবে, অন্ধকার ঘরে যখন টিভিটা চালাবে একটা আলো না খেলা করে, হয়তো কোনো কিছু একটা অ্যাড হচ্ছে, কোনো সময় হয়তো নিউজ শুনছে, কোনো সময় হয়তো চ্যানেলটা রিমুভ, মানে সবসময় মুভমেন্ট হচ্ছে। আর একটা আলো বাইরে এতটা জায়গা দিয়ে গেটের বাইরে এসে এসে পড়ছে। দাদাভাই তখন বলল যে আচ্ছা, এই রাতের বেলা কে এত জোরে জানে না যে আমরা এখানে রয়েছি? হ্যাঁ। দাদাভাই একদম দরজার সামনেটা যাবে, তখন দাদাভাই ভাবছে ঠিক পাশের যে রুমটা, ওই কোণের রুমটা যেটা দিয়ে আলো বেরোচ্ছে, দরজা খোলা, তার আগের যে রুমটা রয়েছে যেটা লক করা, কেউ নেই, ওই দরজার সামনে দাঁড়িয়ে দাদাভাই ভাবছে যে যাওয়াটা কি ঠিক হবে? দূর থেকে ডাকি, ডেকে বলি যে টিভিটা আসতে করেন, আপনার দরজাটা বন্ধ করেন, কারণ হতেই পারে কোনো মহিলা ঠইলা আছে, এখন কিরম ভাবে আছে, কি আছে, হট করে গিয়ে তো মানুষকে বলা যায় না, একটা বিচ্ছিরি ব্যাপার না, তো অন্য ব্যাপার হয়ে যেতে পারে, একটা ঝামেলা, এবার বাড়ির লোকও ভুল বুঝতে পারে, অনেক কিছু দাদাভাই ভাবেন। দাদাভাই ভেবে ওই দরজার সামনে দিয়ে বলছে, স্যার ভিতরে কেউ আছেন? স্যার আপনার টিভিটা একটু মিউট করেন না, স্যার কিছু কথা বলার ছিল। 2-3বার এরকমভাবে স্যার স্যার করেই খুব মানে সম্মান জানিয়ে দাদাভাই কিন্তু বলেন, সাথে সাথে টিভিটা বন্ধ হয়ে যায়। টিভিটা যখন বন্ধ হয়ে যায় তখন মানে দাদাভাই ভাবলো হয়তো টিভিটা মিউট করে দিয়েছে, আমার সাথে কথা বলবে। দাদাভাই তখন মানে কি বলবো, দাদাভাই বলছে আমার জীবনে আমি না এইটা ভুলবো না। আমি এগিয়ে গেলাম যে হয়তো টিভিটা আমার কথা শুনে মিউট করেছে, হয়তো সে আমার সাথে কথা বলবে, আমি তো করিডর থেকে দাঁড়িয়ে কথা বলবো, দরজাটা যেহেতু খোলা রয়েছে। দাদাভাই দরজাটার কাছে যখন গেছে, দেখছে খাটের মধ্যে বসা একজন মহিলা, ফর্সা, টুকটুক করছে গায়ের রং, যেরকম অ্যাংলোগুলো হয় না আমরা দেখি টিভিতে, মানে এত ফর্সা, আর চুলগুলো পুরো অ্যাংলোদের মতো কালার। মানে ওই ভদ্রমহিলা বয়স ওই 32-34 বছর হবে, বলছে খাটের মধ্যে বসে মানে তাকিয়ে রয়েছে টিভির দিকে। দাদাভাই বলছে আমার দিকে পেছন,
খাটের মধ্যে বসে দরজাটা এরকম করে লকটা মানে গেটটা বন্ধ করে নিল, হাতটা এরকম জাস্ট পেছনে দিল। এত লম্বা হাত কোন মানুষের হতে পারে? কোন মানুষের এত লম্বা হাত হতে পারে? ওটা তো কোনো মানুষ হতেই পারে না। দাদাভাই দেখে, দাদাভাই ওখান থেকে মানে বলছে আমি কুকুরের মতো দৌড়াচ্ছি, আপনি বিশ্বাস করবেন না, আমি কুকুরের মতো দৌড়ে এসে আমার ঠেলে দরজা খুলে আমি রুমে ঢুকি। যখন রুমে ঢুকে আমি দরজাটা ঠেলে বন্ধ করি, আমার মিসেস আমাকে উঠে বলছে, হেই তুমি কোথায় গেছিলে, দরদর করে ঘামছো কেন, কি হয়েছে? আমি বললাম, সরো 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 তো, চিৎকার করো না, ছেলেটা উঠে যাবে, বসতে দাও। হ্যাঁ, আমার বউ তখন আমাকে জল দেয়, আমি তো হাঁপাচ্ছি, আমাকে বলছে কি হয়েছে বলো তো। আমি তখন বললাম, জানো তো এই হোটেলে কিছু ব্যাপার আছে, আমরা কালকে বাড়ি ফিরে যাবো, যাকগে আমি আমি থাকবো না এই হোটেলে। তখন আমার মিসেস বলছে কি হয়েছে তুমি বলো না, কি হয়েছে? আমি না ওকে রাতের বেলা সবটা বললাম। ও হা হা করে হাসছে, জানো আমি ওর সাথে ইয়ার কি করছি। আমি বললাম বিশ্বাস করো, বিশ্বাস করো। আমাকে বললো তুমি আমার সাথে চলো, দেখি কে এমন ফর্সা ম্যাম, ওখানে ফর্সা মেম সাহেব রয়েছে, দেখবো চলো নিয়ে। আমি বললাম আমি যাব না, আমি যাব না। আমার বউ জোর করে যেতে চাইছে, আমি ওকে বললাম দেখো বাড়াবাড়ি করো না, কিন্তু চিৎকার চেঁচামেচি হবে, ছেলেটা উঠে পড়বে, করো না, মা বাবা রয়েছে এরকম করো না প্লিজ, আমার সাথে যেটা ঘটেছে আমি জানি। রাতে কোনো রকমে সারা রাত ঘুমায়নি, চুপচাপ ওরকম বসেছিল। মিসেস ওনার ছিল, দাদাভাই বলছে ভোরবেলা যখন জানলা দিয়ে দেখছি সমুদ্র ধারে পাখিগুলো উঠছে, ভোরের আলো ফুটছে, রাস্তা দিয়ে ভ্যানে করে ডাব নিয়ে যাচ্ছে, অনেক রকম খাবার দাবারের দোকান যাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখলাম, ব্যালকনি দিয়ে দেখলাম, তখন আমার মিসেসকে বললাম চলো, এবার আমি ভোর হয়েছে এখন যাব, চলো আমার সাথে। মিসেসকে নিয়ে যখন আমি ওই হোটেলে মানে একদম ওই রুমের কাছে গেলাম, তখন দেখলাম রুমটা বাইরে দিয়ে লক করা, রুমটা বাইরে দিয়ে লক করা। আমার মিসেস এমন হাসি হাসলো, বলল তুমি ভূতপ্রেত বিশ্বাস করো, এইসব হয়? আমি ওকে কিছু বলতে পারলাম না, বুকের ভিতরটা না আমার জ্বলছে, যন্ত্রণা করছে, আমি বলে বোঝাতে পারছি না আমার সাথে যেটা হয়েছে। আমার বউকে বললো আমি কিন্তু থাকবো না। ওর মাকে বাবাকে উঠলো 8টার সময়, সব বললো, জল খাবার খাওয়া হলো। আমি না চুপচাপ হয়ে গেলাম, শরীরটা ভালো লাগছে না। কি দেখলাম, কি দেখলাম, একটা মানুষ নেবে দরজা বন্ধ করা, আর একটা মানুষ খাট কোথায় দরজা অনেকটা ডিস্টেন্স, তার এত লম্বা হাত, সে কিভাবে না ঘুরে দরজাটা বন্ধ করে দিল। হয়তো তাকে আমি ভালো মতো বলেছিলাম বলে হয়তো সে টিভিটা বন্ধ করে দিয়েছিল বা কিছু। তা বলে কি টিভি কি ভূত দেখে? কোনো আত্মা কি টিভি দেখে? আমার কাছে এটা হচ্ছে প্রশ্ন। আমি জানি না কি হচ্ছিল সেদিন, কি হয়েছিল। সত্যি কথা বলতে দাদা ভাই বলেন, মানে সেই দিন যা ঘটনা ঘটেছে না, আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না, আমি কোনোদিন বলে বোঝাতে পারবো না সেদিন যা ঘটনা ঘটেছে। যাই হোক, পরে আমি রিসেপশনে একা এসে যখন আমি জিজ্ঞেস করি, কেন কেউ যখন বিশ্বাস করছে না তখন আমাকে একাই জিনিসটা সব কিছু মানতে হবে। আমি যখন জিজ্ঞেস করি তখন আমাকে বলল যে না না, ওই রুমে তো কেউ ভাড়া নেই, আপনারাই রয়েছেন, এখন তো সবে করোনা উঠলো, এখন এত তাড়াতাড়ি তো হোটেল ভাড়া হবে না, না না কেউ নেই। মানে এইটা আমি আমার বউকে শোনালাম, আমার বউ আজও হয়তো বিশ্বাস করেনি, আমি জানি না, কিন্তু এইটা আমার ঘটনা ছিল। প্রিয় দর্শক বন্ধুরা, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো? কোন ঘটনাটা বেশি তোমাদের ভয় লেগেছে, কতটা শিক্ষা পেয়েছো, অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাড়াতাড়ি নামগুলো তোমাদের বলে এখনের মতো ইতি করব। আমরা তাড়াতাড়ি করে দেখি কারা কারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো। প্রথম কমেন্ট করেছো ঝুমা চ্যাটার্জি, দেখো আমি নাম কিন্তু বলেছি, ঠিক আছে? আচ্ছা, আয়ান হালদার, তারপরে নীলিমা সিংহ, শ্রাবণী হাজরা, পাপ্পু দে ভাই, তারপরে আমাদের কমেন্ট করেছো সিঙ্গিং স্টার কবিতা, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, সৈনী রয়, ছোট্ট মিষ্টি বোন, আচ্ছা প্রদীপ দাস, শম্পা মিত্র, রূপা দে, সুজাতা দাস, সুদীপ রয়, কিষাণু মান্না, চৈতালি রয়, পিন্টু ঘোষ, সুমনা ভট্টাচার্যা, ডালি দেবনাথ, উমা ঘোষ, দীপক হালদার, হোয়াইট কিং বনু, পিঙ্কি দাস, বৌমুনি রান্নাঘর,
কৃষ্ণাধারা, অসীম দাস, চৈতালি চক্রবর্তী, সুনিতা চন্দ্র। অনেক কিছু শিখতে পারলাম দিদি তোমার ঘটনা থেকে, অসাধারণ ছিল। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের। এখনের মতো আসবো। সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক, সবার পরিবারের সাথে থাকুক, এটাই বলবো বলে এখনের মতো শেষ করব। শুভরাত্রি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমাদের শোনা কথায় ঘটনা এসে গেছে, যারা এখনো দেখোনি, দারুণ ঘটনা, অবশ্যই শুনে এসো। টাটা।